স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত। পোল্টন স্কোয়ারের মাঝামাঝি জায়গায় বেশ বড়সড় কালচে রঙের একটা বাড়ির দরজায় এসে হোমস বেল বাজালো। একজন স্ত্রীলোক বেরিয়ে আসতে ডক্টর স্লেশিঙ্গারের সঙ্গে দেখা করতে চাইল। ওই নামে এখানে কেউ থাকে না শুনে একরকম জোর করেই হল ঘরে ঢুকে পড়তে হলো আমাদের। লেডির অবস্থা চিন্তা করে হোমস তখন মরিয়া হয়ে উঠেছে। মহিলাটি তার স্বামী মিস্টার পিটার্সকে ভেতরে খবর দিল। সঙ্গে সঙ্গে টাক মাথা দাড়ি গোপ কামানো বিশাল চেহারার একটা লোক এসে আমার সামনে দাঁড়ালো। আপনারা যাকে খুঁজছেন এই বাড়ি তো। এ কথা শেষ হবার আগে হোমস বলে উঠল, হ্যাঁ, হয়ে গেছে। হেনরি পিটার্স নাম নিয়ে তুমি মিস্টার রেভারেন্ড ডক্টর স্লেশিঙ্গার? হ্যালো, আমি শার্লক হোমস। স্টোরিজ আনফোল্ডের গল্প আপনার কেমন লাগছে যদি জানাতে চান আমাদের, তাহলে কমেন্ট তো আছেই। আমরা এখন থেকে একটা ইমেল আইডিও দিচ্ছি আপনার মতামত নেওয়ার জন্য। যে ইমেল আইডি ডিটেলসে খুঁজলেই পাবেন, channelstamps@gmail.com। এখানে আপনার মতামত জানাতে পারেন। গল্প ভালো লাগছে না খারাপ লাগছে, কোথায় আরও উন্নতি করা যায়, সে সব কিছু আপনি জানাতে পারেন। ও হ্যাঁ, আর একটা কথা, যদি চান আপনার লেখা গল্প আমরা অডিও স্টোরি হিসেবে তৈরি করি, তাহলেও কিন্তু আপনার গল্প পাঠাতে পারেন channelstamps@gmail.com। আপনার গল্প থাকবে স্টোরিজ আনফোল্ডে। স্টোরিজ আনফোল্ডে আজ প্রথমবারের জন্য আসছেন পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা, বলা যায় সব থেকে বেশি বিখ্যাত গোয়েন্দা, মিস্টার শার্লক হোমস। স্টোরিজ আনফোল্ডে আজ আপনি শুনবেন দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লেডি ফ্রান্সিস কারফ্যাক্স। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এই গল্পটি আজ থাকছে আপনাদের জন্য। এই গল্পে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, স্লেশিঙ্গারের চরিত্রে সায়ন ভট্টাচার্য, মেরি ম্যাডামের চরিত্রে সঞ্চিতা দাস, ওয়াটসন এবং ন্যারেটরের ভূমিকায় তমজিৎ এবং শার্লক হোমসের ভূমিকায় সোহম মণ্ডল। তাহলে শুরু করা যাক আজকের গল্প। লেডি ফ্রান্সিস কারফ্যাক্সের অন্তর্ধান রহস্যের কাজ নিয়ে হোমস আমাকে ডেকে পাঠিয়েছিল। ওর নির্দেশ মতো ন্যাশনাল হোটেলে গিয়ে উঠলাম। পাঠাবার আগে অবশ্য মামলাটা শুনেছিলাম। লেডি ফ্রান্সিস হলেন পরলোকগত আর্ল অফ রাফটনের শেষ বংশধর। এই বংশের সম্পত্তি কেবল পুরুষরাই পেয়ে এসেছে বরাবর। লেডি ফ্রান্সিস একমাত্র ব্যতিক্রম। অনেক সম্পত্তি তিনি পেয়েছেন। সুন্দরী মহিলা, কিন্তু একাকিনী। কিছুদিন থেকেই তার কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। বেঁচে আছেন কিনা তাও জানা যাচ্ছে না। অভিভাবকহীন সুন্দরী মহিলা যতই নিরীহ হোক না কেন, তাদের জন্যই সমাজে নানা ধরনের অনর্থ ঘটে থাকে। যতদিন শক্ত সমর্থ থাকে তারা দেশে দেশে ভেসে বেড়ায়, পরে এক সময় হারিয়ে যায়। অসহায় মুরগির মতো শেয়ালের খপ্পরে পড়ে। লেডি ফ্রান্সিসের অবস্থাও তাই হলো কিনা কেউ বলতে পারছে না। ভদ্রমহিলা গত 4 বছর ধরে প্রতি হপ্তায় তার এককালের গভর্নেস মিস ডবনিকে একখানা করে চিঠি লিখেছেন। গত 5 সপ্তাহ তিনি কোনো চিঠি না পেয়ে উদ্বিগ্ন হয়ে হোমসের স্মরণ নিয়েছেন।
শেষ চিঠিটা লেডি লিখেছিলেন লসনের হোটেল ন্যাশনাল থেকে। সেখানে খোঁজ নিয়ে জানা গেল হোটেল ছেড়ে তিনি চলে গেছেন, কিন্তু কোনো ঠিকানা রেখে যাননি। নির্বান্ধব মেয়েদের একমাত্র সহায় ব্যাংক। মামলা হাতে নিয়ে হোমস ব্যাংকে খবর নিয়েছিল। পাসবই ঘেঁটে দেখা গেছে একটা মোটা অঙ্কের চেক কাটা হয়েছে লেডি কারফাক্সের পরিচারিকা মেরি ডিভাইনের নামে। চেকটা ভাঙানো হয়েছে হপ্তা তিনেক আগে ক্রেডিট লায়নেসে। পরিচারিকাকে এত টাকা দেওয়া কেন হলো সেটা বোঝা যায়নি। চেকটা কোথা থেকে কাটা হয়েছিল তাও বোঝা যায়নি। দামি দামি স্পেনীয় জরোয়ার একটা ট্রাঙ্ক রয়েছে লেডি কারফাক্সের সঙ্গে। রূপোর জরোয়া আর মূল্যবান হিরেগুলো ব্যাংকে না রেখে তিনি সবসময় সঙ্গেই রাখেন। হোমস বলে দিয়েছিল, আমাকে টেলিগ্রাম মারফত খবর পাঠিও, তাহলেই হবে। হোটেলের ম্যানেজার মসিয়ে মোজারের কাছ থেকে জানা গেল কয়েক হপ্তাহ আগে লেডির সঙ্গে ট্রাঙ্কটি নিয়ে হোটেল ছেড়েছেন। এই সুন্দরী মহিলাকে হোটেলের সকলেই পছন্দ করত। পরিচারিকা মেরি ডিভাইনও ভালো মেয়ে। হোটেলের ওয়েটারের সঙ্গে নাকি তার বিয়ে পাকা হয়ে গেছে। মেয়েটির ঠিকানা নিয়ে এলাম, খবরাখবরও হোমসকে জানিয়ে দিলাম। হোমস নিজে এই সব খবর সংগ্রহ করতে পারত কিনা সন্দেহ, কিন্তু ভদ্রমহিলার অন্তর্ধানের কোনো অনুমান করা গেল না। পরিচারিকা মেরির হবু বরের কাছ থেকে জানা গেল হোটেলটা পছন্দ হয়েছিল লেডি কারফাক্সের। ঠিক করেছিলেন অনেক দিন থাকবেন, কিন্তু যেদিন লম্বা কালো দাড়িওয়ালা একটা লোক তার সঙ্গে দেখা করতে এলো, তার পরদিনই তিনি হোটেল ছেড়ে চলে গেলেন। আগের দিন লোকটাকে লেকের ধারে দাঁড়িয়ে ম্যাডামের সঙ্গে কথা বলতে দেখা গেছে। শহরেই হয়তো কোথাও আছে, সম্ভবত খুবই ভদ্রলোক। হবু বরের ধারণা তার ভয়েই ম্যাডাম পালিয়েছে। মেরি চাকরিটা কেন ছেড়ে দিল সেটা আগে জানা দরকার। মতাপলিয়ের গিয়ে তার সঙ্গে দেখা করবার কথা ভাবছি। তার আগে সন্ধান পেয়ে গেলাম লেডি কারফাক্স লসন ছেড়ে কোথায় গেছেন। পরিবহন সংস্থা কুকসের কাছে খবর নিয়ে জানলাম গন্তব্যস্থল গোপন করবার উদ্দেশ্যে ঘুর পথে মালপত্র নিয়ে চলে গেছেন খনিজ জলের উৎস বাদানের রেনিসে। হোমসকে টেলিগ্রাম করে দিয়ে বাদান পৌঁছলাম। খবরাখবর করতেই জানা গেল লেডি কারফাক্স হোটেল ইংলিশের হফে দিন 15 ছিলেন। ম্যানেজারের মুখ থেকে শুনলাম এখানেই সাউথ আমেরিকার ধর্মপ্রচারক ডক্টর স্লেসিঙ্গার এবং তার স্ত্রীর সঙ্গে লেডির আলাপ। ডক্টর স্লেসিঙ্গার অসুস্থ ছিলেন। সুস্থ হয়ে উঠে স্ত্রীকে নিয়ে লন্ডনে চলে যান। লেডি কারফাক্সও তাদের সঙ্গে যান। হোটেলের টাকা পয়সা মিটিয়ে দেন ডক্টর স্লেসিঙ্গার। মেরি ক্ষমা চেয়ে করমর্দন করে আগন্তুককে বলেন, লেডি কারফাক্সকে গায়েব করে রেখেছে শুনেই মাথা গোলমাল হয়ে গেছিল। স্নায়ু আর সইতে পারছে না মিস্টার হোমস। কিন্তু আমার সন্ধান আপনি পেলেন কি করে? লেডি ফ্রান্সিসের গভর্নেন্স মিস ডবলির কাছ থেকে। দক্ষিণ আফ্রিকায় থাকার আগে থেকেই তিনি আপনাকে চেনেন। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য মিস্টার গ্রিন যে কোনো মূল্য দিতে প্রস্তুত। উঠেছেন লন্ডনের ল্যাংহাম হোটেলে। হোমস তাকে হোটেলেই থাকবার পরামর্শ দিল, যেন দরকার মতো পাওয়া যায়। পরদিনই আমরা বেকার স্ট্রিটে ফিরে এলাম। এসেই বাদান থেকে আসা একটা টেলিগ্রাম পাওয়া গেল। দুটি মাত্র কথা, কাটা কাটা। হোমসের পাশে আমার বুদ্ধি যে কত নগণ্য তার টেলিগ্রামটা আরও একবার পরিষ্কার করে দিল। পাদ্রী সাহেবের বাঁ কানটা দেখতে কেমন জানতে চেয়েছিল বলে ইয়ার্কি মনে করে জবাব পাঠায়নি। বাধ্য হয়ে হোমস ইংলিশারে হামর ম্যানেজারকে টেলিগ্রাম করেছিল। তিনিই সন্ধানটা জানালেন। ওই ছোট্ট দুটি কথাতেই উত্তরটা মিলে গেল। হোমস বলল, অস্ট্রেলিয়ার চতুর্চূড়ামণি হোলি পিটসি, ছদ্মবেশে দক্ষিণ আমেরিকার এই পাদ্রী ডক্টর স্লেসিঙ্গার,
তার কীর্তিকলাপ বড় ভয়ঙ্কর। ধর্মপ্রাণ মহিলাদের ভুলিয়ে ফাঁদে ফেলাই তার কাজ। লোকটার এই বৈশিষ্ট্য জানা ছিল বলেই তোমার বিবরণ শুনে ডক্টর স্লেসিঙ্গারের কানের বর্ণনা জানতে চেয়েছিলাম। 1889 সালে মারপিট করে কানটা জখম হয়েছিল। সঙ্গে স্ত্রীলোকটি কিন্তু জাতে ইংরেজ, স্ত্রী মোটেই নয়। লেডি ফ্রান্সিস এদেরই পাল্লায় পড়েছিল। কি অবস্থায় আছে বুঝতে পারছি না। আমার বিশ্বাস ওরা লন্ডনে কোথাও উঠেছে, খোঁজ নিতে হবে। এরপর দিন সাতেক হোমসের আর বিশ্রাম রইল না। ইন্সপেক্টর লেস্ট্রেটকে সঙ্গে নিয়ে শহরের বদমাশদের আড্ডা থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় তার সন্ধানে ঘুরে বেড়ালো। তবু কোনো খবর পাওয়া গেল না। 7 দিন পর হঠাৎ খবর পাওয়া গেল ওয়েস্টমিনিস্টার রোডের বেডিংটনের দোকানে স্পেনীয় ডিজাইনের রূপোর জড়োয়া গয়না বাঁধা দেওয়া হয়েছে। বাঁধা যে দিয়েছে স্লেসিঙ্গারের চেহারার সঙ্গে তার মিল রয়েছে। ইতিমধ্যে মিস্টার গ্রিন কয়েকবার খোঁজ খবর নিল। গয়নার সংবাদটা তাকে জানানো হলে তার ভেঙে পড়বার মতো অবস্থা হয়। হোমস তাকে কোনো রকমে শান্ত করে বলল, শুনুন শুনুন, বেডিংটনের দোকানে উৎপাততে হবে। ওরা ভালো টাকা নিয়ে আসতে পারে। আপনি আর চোখে কেবল বাড়িটা দেখে আসবেন, কোনো রকম হামলা করবেন না। জানা গেল কাজের মেয়েটি কাঁদতে কাঁদতে ম্যাডামের কাজ ছেড়ে চলে যায়। আরও জানা গেল হপ্তাখানেক আগে চুমারে চেহারার একজন ইংরেজ ভদ্রলোক লেডির খোঁজ করতে এসেছিল। সেই লোক পেছনে পেছনে লেগে আছে। মনোমতো সূত্র পেয়ে খুশি হলাম। এই লোকের ভয়েই নাকি লেডি পালিয়েছেন। একটা গভীর ষড়যন্ত্র নিয়েই যে লোকটা ঘুরছে তাতে সন্দেহ নেই। যাই হোক, মূল যখন পাওয়া গেছে বাকিটুকুও ঠিক পাওয়া যাবে। হোমসকে টেলিগ্রাম করে সব জানালাম। হোমস জবাবে স্লেসিঙ্গারের বাঁ কানের বিবরণ জানতে চাইল। আমি ঘুরছি হন্যে হয়ে, আর উনি ইয়ার্কি জুড়েছেন। টেলিগ্রামের উত্তর দিলাম না। মতপলিয়ারে মেরির সঙ্গে দেখা করে আরও কিছু খবর পাওয়া গেল। চুয়ারে দাড়িওয়ালা লোকটাই নাকি লেডির মাথাটা খারাপ করে দিয়েছিলেন। কেমন খিটখিটে হয়ে গিয়েছিলেন তিনি। একদিন সে দেখেছে লেকের পাড়ে দাঁড়িয়ে তিনি লেডির হাতে মোচড় দিচ্ছেন। লোকটার হাত থেকে বাঁচবার জন্যই ডক্টর স্লেসিঙ্গারের আশ্রয় নিয়ে লেডি লন্ডনে চলে গেছেন বলেই তার বিশ্বাস। চাকরি ছাড়ার ব্যাপারে বলল, লেডি একদিন তার সততায় সন্দেহ করায় তাকে চাকরি ছাড়তে হলো। তাছাড়া তার বিয়েও ঠিক হয়ে গেছে। ঘরে বসে কথা বলছিলাম, এমন সময় জানলার দিকে তাকিয়ে মেরি লাফিয়ে উঠল। ফুটপাথে বিরাট দাড়িওয়ালা একজনকে দেখিয়ে বলল, ওই তো সেই বদমাশ লোকটা, বাড়ির নম্বর দেখছে, নিশ্চয়ই আমার খোঁজ করছে। ছুটে রাস্তায় বেরিয়ে এলাম। সরাসরি চার্জ করব ঠিক করলাম। দ্রুত পায়ে সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, মাফ করবেন, আপনার নামটা জানতে পারি? লেডি ফ্রান্সিস কারফক্সের পিছনে লেগেছেন কেন? তাকে কোথায় রেখেছেন? আমার কথা শেষ করার আগেই লোকটা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। সাঁড়াশির মতো টুটি চিপে ধরল আমার। ঠিক এমন সময় দেখতে পেলাম পাশের ক্যাবারে থেকে এক ভদ্রলোক এগিয়ে এসে এক ঘা দিল। হাত ফসকে যেতে আমায় জ্বলন্ত দৃষ্টিতে দেখতে লাগলো। পরক্ষণেই লোকটা আমি যে কটেজ থেকে বেরিয়েছি সেখানে ঢুকে গেল। ধন্যবাদ দেবার জন্য ঘুরে দাঁড়াতেই দেখি ভদ্রলোক হলেন মিস্টার হোমস। অনেক করেছো, চলো রাতে ট্রেনে লন্ডন ফেরা যাক। আমি তো তাজ্জব, কিন্তু হোমস নীরব। দুজনে মিলে তক্ষুনি হোটেলে ফিরে এলাম। ঘরে বসেই শুনতে পেলাম লন্ডনে হাতের কাজ শেষ করে আগে থেকেই হোমস মতপলিয়ারে এসে মজুরের ছদ্মবেশ নিয়ে আমার প্রতীক্ষায় ছিল। বলল, আসল কাজ আমি করে ফেলেছি। অনারেবল ফিলিপ গ্রিনকে আবিষ্কার করেছি, এই হোটেলে উঠেছে। তাকে দিয়েই
যথার্থ তদন্ত শুরু হবে। একটু পরেই কার্ড পাঠিয়ে যে ভদ্রলোক হোমসের সঙ্গে দেখা করতে ঘরে ঢুকলো তাকে দেখে আমি চমকে উঠলাম। এটা সেই রাস্তায় দাঁড়িওয়ালা বদমাশ লোকটা। আমাকে দেখেও আগন্তুকের সমান অবস্থা। হোমস পরিচয় করিয়ে দিতে দুজনেই লজ্জায় পড়লাম। এরপর 2 দিন নতুন কোনো খবর পাওয়া গেল না। 4 দিনে মিস্টার গ্রিন সুখবর নিয়ে এলেন। ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গিনী আবার এসে লেডি ফ্রান্সিসের গয়না বাঁধা দিয়ে গেছে। মিস্টার গ্রিন আড়াল থেকে গয়না দেখেই চিনতে পেরেছেন। দোকান থেকে বেরিয়ে মহিলাটি ঢুকেছিল ক্যানসিং রোডে একটা আন্ডারটেকারের দোকানে। এদের কাজ মরা কবর দেওয়া। পেছন পেছন গিয়ে মিস্টার গ্রিন শুনতে পেলেন দোকানি মেয়েটি মহিলাকে দেখেই বলে উঠল, বড্ড বড় সাইজ ম্যাডাম, সেই জন্য পাঠাতে একটু দেরি হয়ে গেল, মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে। মহিলা তাড়াতাড়ি বেরিয়ে ছ্যাকড়া গাড়িতে উঠে বসলেন। মিস্টার গ্রিন পেছন পেছন গিয়ে বাড়িটা দেখে এসেছেন, বিক্সটনের 36 নম্বর পল্টনি স্কোয়ারে। মিস্টার গ্রিন যখন দূর থেকে বাড়িটা লক্ষ্য করছিলেন সেই সময় বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি। দুটো লোক একটা কফিন নামিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। হোমস কথাটা শুনেই চমকে উঠল। কি কফিন? হোমস তক্ষুনি একটা কাগজ গ্রিনের হাতে দিয়ে লেস্ট্রেডের কাছে পাঠিয়ে দিল। ওয়াটসন, পরিস্থিতি খুবই জটিল, আইনের মুখ চেয়ে বসে থাকবার সময় নেই, চরম ব্যবস্থা এখনই নেওয়া দরকার। আমরা পরক্ষণেই ধরাচুড়ো পড়ে রাস্তায় নেমে গাড়ি ধরলাম। যেতে যেতে হোমস বলল, গয়নাগুলোর জন্যই লেডি কারফক্সকে পাঠিয়ে পরিচারিকার কাছ থেকে সরিয়ে এনে ভাড়া বাড়িতে এসে উঠেছেন। গয়না বন্ধক দিতে শুরু করছে মানে কাজ হাসিল হয়েছে। এরপর ওরা আর ঝুঁকি নেবে না। ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, কিন্তু একটা খটকা লাগছে। খুন করে লাশটা বাগানের মাটিতে পুঁতে দিলে কেউ কিছু জানতে পারত না। তা না করে রীতিমতো আইনসঙ্গতভাবে কবর দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এর কারণটা কি? কথা বলতে বলতে বন্ধকি দোকানের পাশে সেই আন্ডারটেকারের দোকানের সামনে এসে হোমসের গাড়ি দাঁড়ালো। ভেতরে গিয়ে খবর নিয়ে জানতে পারলাম পোল্টনি স্কোয়ারের কফিন আগামীকাল সকাল 8টায় কবরে যাবে। এই খবরটা পেয়ে আর সন্দেহ থাকলো না যে লেডিকে কবর দেবার আইনসঙ্গত ব্যাপার তারা করেছে, যেভাবেই হোক সার্টিফিকেট তারা জোগাড় করেছে। হোমস বলল, ওয়াটসন, পুলিশের আশায় বসে না থেকে চলো, যা করবার এখনই করা দরকার। পোল্টনি স্কোয়ারের মাঝামাঝি জায়গায় বেশ বড় সড়ো কালচে রঙের একটা বাড়ির দরজায় এসে হোমস বেল বাজালো। একজন স্ত্রীলোক বেরিয়ে আসতে ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গে দেখা করতে চাইল। ওই নামে এখানে কেউ থাকে না শুনে একরকম জোর করেই হল ঘরে ঢুকে পড়তে হলো আমাদের। লেডির অবস্থা চিন্তা করে হোমস তখন মরিয়া হয়ে উঠেছে। মহিলাটি তার স্বামী মিস্টার পিটার্সকে ভেতরে খবর দিল। সঙ্গে সঙ্গে টাক মাথা, দাড়ি গোঁফ কামানো, বিশাল চেহারার একটা লোক এসে আমার সামনে দাঁড়ালো। আপনারা যাকে খুঁজছেন এই বাড়ি তো... এ কথা শেষ হবার আগে হোমস বলে উঠল, হ্যাঁ, হয়ে গেছে। হেনরি পিটার্স নাম নিয়ে তুমি মিস্টার রেভারেন্ড ডক্টর স্লেসিঙ্গার? হ্যালো, আমি শার্লক হোমস। লোকটা চমকে উঠল, নির্দয় ভঙ্গিতে তাকিয়ে বলল, তা বুঝলাম, কিন্তু এখানে আপনার কি কাজ? বাদান থেকে পালিয়ে এনে লেডি কারফক্সকে কোথায় রেখেছো? তাকে তো আমিই খুঁজছি। বাদানে অন্য নাম নিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখান থেকে নাছোড় হয়ে লেগেছিলেন সঙ্গে। অনেকগুলো টাকা ধার করেছেন। লন্ডনে এসে কটা সেকেলে গয়না ফেলে রেখে কোথায় যে পালিয়েছেন মিস্টার হোমস, তাকে খুঁজে বার করতে পারলে তো আমারও বিশেষ উপকার হয়। সেজন্যই বাড়িটা খুঁজে দেখতে চাই। কিন্তু ওয়ারেন্ট?
ওয়ারেন্ট ছাড়া তো সেটা সম্ভব নয় মিস্টার হোম। সমন আসছে, তার আগে পিটার্স বাধা দেওয়ার চেষ্টা করে বিপদ ডেকে এনো না। ওয়াটসন! হোমস হল ঘর পেরিয়ে পাশের ঘরে ঢুকে পড়ল। পিছনে যেতে যেতে শুনতে পেলাম পিটার্স বলছে, পুলিশ, পুলিশ, আনি পুলিশ ডাকো। যে ঘরে ঢুকেছিলাম সেটা খাবার ঘর। গ্যাসের আলোটা বাড়িয়ে দিতেই চোখে পড়ল টেবিলের ওপরেই রাখা আছে কফিনটা। ঝটপট ডালা খুলেই হকচকিয়ে গেলাম। জরাজীর্ণ সিঁটিয়ে যাওয়া এক বৃদ্ধার লাশ। সুন্দরী লেডি কারফাক্সের চেহারা কোনো কালে এরকম হতে পারে না। সর্বনাশ! ওয়াটসন, এ যে অন্য লোক। মুখে বিদ্রুপের হাসি নিয়ে দরজার মুখে এসে দাঁড়ালো পিটার্স। জানালো মৃতদেহটা তার স্ত্রীর বুড়ি নার্স রোজ সেপেন্ডারের। বিগস্টন ওয়ার্কহাউস বৃদ্ধানিবাস থেকে 3 দিন আগেই নিয়ে আসা হয়েছে, পাদ্রী হিসেবে কর্তব্যের কথা ভেবেই। 13 নম্বর ফার ব্যাংক ভিলার ডক্টর হারসময় এতদিন চিকিৎসা করেছেন। সুযোগ পেয়ে লোকটা বিদ্রুপের চূড়ান্ত করল। বিদ্রুপে কান না দিয়ে হোমস বলে উঠল, বাড়ি তল্লাশি হবে। কিন্তু সে সুযোগ আর পাওয়া গেল না। অ্যানি নামের মেয়েটির সঙ্গে একজন সার্জেন্ট এসে বাধা দিল। আমাদের ওয়ারেন্ট ছাড়া আইনের বাইরের কাজ করতে সে দিতে পারবে না। যদিও সার্জেন্ট হোমসের সঙ্গে পরিচিত, তাই হোমসের পিছনে পিছনে বাইরে এসে বাড়ি তল্লাশির কারণটা গোপনে জেনে নিল। পরে বলল, ঠিক আছে স্যার, আমি নজর রাখছি, তেমন কিছু দেখলে খবর দেব। এখান থেকে বেরিয়ে সোজা গেলাম বিগস্টন ওয়ার্কহাউস বৃদ্ধ নিবাসে। সেখান থেকে ডক্টর হারসময়ের বাড়িতে গেলাম। মৃত বৃদ্ধের সম্পর্কে পিটার্স দেখলাম সত্য কথাই জানিয়েছে। এরপর সোজা গিয়ে উপস্থিত হলাম স্কটল্যান্ড ইয়ার্ডে। বেচারা লেস্ট্রেট জানালো আগামীকাল সকাল 9টার আগে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সমন সই করানো যাবে না। অনেক রাতে বেকার স্ট্রিটে ফিরে আসার আগে সার্জেন্টের কাছ থেকে জানা গেল বাড়িটাতে সন্দেহজনক কিছুই ছিল না। হোমসের মেজাজ খিঁচড়ে গিয়েছিল। সমস্যার সম্ভাব্য সমাধানের চিন্তায় একেবারে গুম হয়ে রইল। রাতে ঘুমোতে পারল না। সকাল 8টায় কফিন কবর দেওয়া হবে, তাই হোমস 7:20 মধ্যে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে কেবল একবার বলল, বড্ড ভুল হয়ে গেছে ওয়াটসন, ক্ষমাহীন ভুল। জানি না শেষ রক্ষা হবে কি। বিগস্টনে বাড়িটার সামনে পৌঁছতে কয়েক মিনিট দেরি হয়ে গিয়েছিল। দেখলাম ধরাধরি করে কফিনটা বাড়ি থেকে বাইরে বার করে আনা হচ্ছে। হোমস গিয়ে সামনে দাঁড়ালো। কুলিদের ধমকে ধামকে কফিন আবার ঘরে ঢুকিয়ে ছাড়ল। পিটার্সের কোনো কথাই আমল দিল না। গজরাতে গজরাতে লোকটা বাড়ির ভিতর ঢুকে গেল। হোমস স্ক্রুড্রাইভার সঙ্গে নিয়েই এসেছিল। কুলিদের নিয়ে আমি হাত লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কফিনের ডালাটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে ক্লোরোফর্মের কড়া গন্ধ মাথা ঝাঁঝিয়ে দিল। ওপরের ক্লোরোফর্ম ভেজানো তুলোর আস্তরণটা টান মেরে সরিয়ে ফেলতেই মাঝ বয়সে এক সুন্দরী মহিলার সুশ্রী মুখ বেরিয়ে গেল। ওয়াটসন, জলদি, এখনো প্রাণ আছে। দেখো দেখো, এদিকে এদিকে। লেডি কারফাক্স জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছিলেন। ইথার ইঞ্জেকশনে নিশ্চিন্ত না থেকে আধ ঘন্টা ধরে সমানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালাবার সব রকম চেষ্টা করে গেলাম। ঈশ্বরের অনুগ্রহে আমাদের চেষ্টা ব্যর্থ হলো না। একসময় লেডির চোখের পাতা কেঁপে উঠল। অতি ক্ষীণভাবে শ্বাসকার্যের ক্রিয়াও শুরু হলো। এই সময় সমন নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলো মিস্টার লেস্ট্রেড, সঙ্গে মিস্টার গ্রিন। হোমস বলল, বড্ড ফসকে গেল হে। আসামি মনে হয় নাগালের বাইরে। মিস্টার গ্রিন, আপনাকে দেখে নিশ্চিন্ত হলাম। লেডি ফ্রান্সেসকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আর ভয় নেই। তারপর ঘুরে দাঁড়িয়ে কফিন বাহকদের বলল, কফিনটা নিয়ে গিয়ে শেষ শয্যায় নির্বিঘ্নে শুইয়ে দাও।
সেদিন রাতেই হোমসের কাছ থেকে রহস্য সমাধানের নেপথ্য বিবরণ শোনা গেল। ওয়াটসন, আমার জীবনে মারাত্মক এক ভুলের নজির এই সামান্য ভুল। শ্রেষ্ঠ প্রতিভাবানদের জীবনেও কোনো না কোনো সময় ঘটে, কিন্তু ঠিক সময় ভুলটা ধরতে পেরে শুধরে নিতে পারে না। এই কাজ কেবল আমার দ্বারাই সম্ভব। দেখো, সামান্য একটা কথার গুরুত্ব দিইনি বলে একটা রাত ভেবে ভেবে অস্থির হয়েছি। ভোরবেলার দিকে হঠাৎ মনে পড়ে গেল, তোমারও নিশ্চয়ই মনে আছে, কবর দেওয়া দোকানি বউটা বলেছিল সাইজটা বড্ড বড়, তাই পাঠাতে দেরি হয়ে গেল, তাই না? অর্থাৎ কফিনটার কথাই বলা হয়েছিল। ব্যাপারটা তখন গুরুত্ব দিইনি। অমন বেয়ারা সাইজের কফিনটা দরকার হয় একই সঙ্গে আরেকটা দেহ রাখবার জন্য, যাতে একই সার্টিফিকেটের জোরে কবর দেওয়া যায়। সহজ ব্যাপারটা লুকিয়েছিল গোড়ায়, এড়িয়ে যাওয়া ছোট্ট দুটি কথার মধ্যে। ব্যাপারটার মাথায় এসে যেতেই বুঝতে পারলাম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই আটকাতে হবে। ভয় হলো ততক্ষণ লেডি জীবিত থাকবেন কিনা, তাই হন্তদন্ত হয়ে ছুটেছিলাম। ভাগ্যিস ভুলটা ঠিক সময় ধরতে পেরেছিলাম, তাই লেডিকে মৃত্যু দুয়ার থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। যদ্দূর খবর রাখি তাতে জানি খুনটা এরা এড়িয়েই চলে। পারতপক্ষে তারা খুন খারাপের ধার ঘেঁষে না। ভবিষ্যতে যাতে কবর খুঁজে মৃত্যুর কারণ জানা না যায়, আমার ধারণা সেই কারণেই পিটার্স ক্লোরোফর্মের আশ্রয় নিয়েছিল। কফিনে পুরবার আগে কায়দা করে নাকে ক্লোরোফর্ম চেপে অজ্ঞান করে ফেলেছিল। তার আগে নিশ্চয়ই ওপরতলার কোনো ঘরে লেডি বন্দিনী ছিলেন। কফিনে আরক ঢেলে দেওয়া হয়েছিল যাতে আর জ্ঞান ফিরে না পান। অভিনব এক কায়দায়, যা আগে কখনো চোখে পড়েনি। স্টোরিজ আনফোল্ডে আজ শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ লেডি ফ্রান্সিস কারফ্যাক্স। গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, অর্থাৎ শেয়ার করবেন। আর সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।